কলকাতার মিউজিয়াম থেকে একটা দামি বস্তু চুরি হয়েছে। জিনিসটার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। সবার লক্ষ্য এড়িয়ে জিনিসটা কিভাবে চুরি হলো তা পুলিশ কিছুতেই বুঝতে পারছে না। এদিকে মিউজিয়ামের আধিকারিক আত্মহত্যা করেছেন। তাহলে কি এই চুরির সঙ্গে ওনার কোনো যোগ আছে? চুরির বস্তু কি উদ্ধার হবে? আসুন আমরা শুনে নিই অভীক সামন্তের লেখা 4 অ্যাডভেঞ্চার বই থেকে নাট্য রূপান্তর মিউজিয়ামে চুরি। গল্প পাঠে রাজকুমার দাস, অভীক সামন্ত, মনোজ মাইতি, সপ্তর্ষি দে ও বিশেষ ভূমিকায় রণজয় সাধু খাঁ। সকালে উঠে প্রবীরের প্রথম কাজ হলো চা খেতে খেতে খবরের কাগজ পড়া। এই স্বভাবটা সে তার বাবার কাছ থেকে পেয়েছে। ও ঠিক করেছে সকালে উঠেই মোবাইল স্ক্রিন না দেখে খবরের কাগজ পড়বে, কারণ তাতে চোখ আর মন দুইই ভালো থাকে। কাগজে চোখ বোলাতে বোলাতে একটা জায়গায় চোখটা আটকে গেল। ছোট করে লেখা একটি খবর, যার সারাংশ করলে দাঁড়ায় কলকাতার মিউজিয়াম থেকে অমূল্য একটি বস্তু চুরি হয়েছে। গত 3 দিন ধরে মিউজিয়ামে একটি বিশেষ এক্সিবিশন চলছিল, যার মধ্যে ছিল দুষ্প্রাপ্য কিছু ছবি, টেরাকোটার কাজ আর গৌতম বুদ্ধের স্মৃতি বিজড়িত সামগ্রী। এর মধ্যে সবথেকে মূল্যবান ছিল একটি আধার পাত্রে রাখা গৌতম বুদ্ধের হাড় ও দাঁত। সেটি চুরি হয়েছে। কেউ আসলটা নিয়ে একটা নকল আধার রেখে গেছে। একই রকম দেখতে আরেকটি আধার, কিন্তু ভেতরের রাখা জিনিসগুলো পরীক্ষা করে দেখা গেল তা নকল। যেহেতু এক্সিবিশনের সময় কেউ লক্ষ্য করেনি, তাই এক্সিবিশন শেষ হবার পর আবার বিশেষ ভল্টে রাখার সময় পরীক্ষা করে দেখা গেল জিনিসটা নকল। এই এক্সিবিশনের দায়িত্বে ছিলেন প্রতাপ যাদব। ওনাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। শেষের খবরটা প্রবীরকে যথেষ্ট দুঃখ দিল। আগেরবার ভোপালের ঘটে যাওয়া ঘটনার সময় উনি যথেষ্ট সাহায্য করেছিলেন। সেই কদিনের পরিচয়ে ওনাকে কোনোভাবেই অসৎ বলে মনে হয়নি। ওনার সঙ্গে একবার দেখা করতে হতো। এসব ভাবতে ভাবতে প্রবীর ঠিক করল অফিস থেকে ফিরে ওনার সঙ্গে দেখা করবে। নম্বরটা আগে থেকেই ছিল। লাঞ্চের সময় ওনাকে ফোন করে নিল। উনি প্রথমে দেখাই করতে চাইছিলেন না, কিন্তু প্রবীর অনেক অনুনয় বিনয় করে ওনার সঙ্গে দেখা করতে চাইলে উনি সন্ধে 6টার সময় আসতে বললেন। এমনিতে উনি কাজ থেকে সাসপেন্ড আছেন, তাই এখন বাড়িতেই থাকেন। 5টার মধ্যে অফিসের কাজ শেষ করে ও বেরিয়ে পড়ল। ট্যাক্সি করে সেক্টর 5 থেকে সিধির মোড় যেতে প্রায় 45 মিনিট লাগলো। উনি 3 তলার ফ্ল্যাটে থাকেন। দারোয়ানের কাছে নাম, ঠিকানা, ফোন নম্বর লিখে লিফটে করে উপরে উঠতে হলো। বাইরের নেম প্লেটে লেখা প্রতাপ যাদব। ভদ্রলোক অবিবাহিত, তাই একাই থাকেন। কলিং বেল টিপতে উনি এসে দরজা খুলে দিলেন। পরনে সাধারণ পোশাক, ফতুয়া ও পাজামা। ভেতরে বসতে দিয়ে উনি নিজেই চা বানিয়ে আনলেন। চা খেতে খেতে কথা শুরু হলো। প্রবীরই প্রথম প্রশ্নটা করল। দেখুন, আমি যদিও খবর কাগজে পড়ে কিছুটা বুঝেছি, তাও আপনার কাছে যদি ঘটনাটা একটু বিস্তারিত শুনি হয়তো সাহায্য করতে পারবো। সেবারে ভীমবেটকার পাথরটা আপনি চাইলে নিজের কাছে রেখে দিতে পারতেন, কিন্তু তা না করে
আমাকে দিয়ে দিয়েছিলেন। আমি কিছুতেই বিশ্বাস করি না যে ওই মূল্যবান জিনিসটি চুরির সঙ্গে আপনার কোনো সম্পর্ক আছে। প্রবীরবাবু, আমি আপনাকে ভালো করে চিনি না। এ কয়েকদিনের মাত্র আলাপ। তবু আপনি ইতিহাসের স্টুডেন্ট না হয়েও ইতিহাসের প্রতি আপনার যথেষ্ট ইন্টারেস্ট আছে। তাই চুরির ঘটনা শোনার আগে জিনিসটার ঐতিহাসিক ভ্যালুটা ভালো করে শুনুন। যে জিনিসটা চুরি হয়েছে সেটা বৌদ্ধের দাঁত আর হাড্ডির একটি আধার বা কন্টেনার বলতে পারেন। 1898 সালে ডব্লিউ.পি. পেপে উত্তরপ্রদেশের পিপরাও এরিয়া থেকে এটি পেয়েছিলেন। পরে উনি তা থাইল্যান্ডের রাজাকে উপহার বা ভেট দেন। যদিও বাদমে আবার সেটি ভারতে ফিরিয়ে আনা হয়। আধারের মধ্যে থাকা সামানগুলো গৌতম বুদ্ধের মৃত্যুর পর দাঁত আর হাড্ডি হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। বুদ্ধের বার্থ প্লেস নেপালের লুম্বিনীতে ধরা হলেও কিছু কিছু হিস্টোরিয়ান বলেন ওটা পিপ্রাহতেও ছিল। কারণ জায়গাটি কপিলাবস্তুর কাছে আর লুম্বিনী থেকে খুব বেশি দূরেও নয়। মহানির্বাণ লাভ করার পর খ্রিস্টপূর্ব 3য় দশকে সম্রাট অশোক ওখানে বৌদ্ধস্তূপ গড়ে তোলেন। পরবর্তীকালে কে.এম. শ্রীবাস্তব ওই জায়গা থেকে আরও হাড্ডি পান। যাই হোক, সামানগুলো এতটাই কিমতি যে ওগুলোকে বাইরে না এনে মিউজিয়ামের ভল্টে রাখা হতো। কেবলমাত্র বিশেষ এক্সিবিশনের সময়ে বার করা হতো। এবারে যে এক্সিবিশন করা হয়েছিল সেখানে 8টা দেশের প্রতিনিধি ছিলেন। আমি এই এক্সিবিশনের অর্গানাইজার ছিলাম। এক্সিবিশন 3 দিনের ছিল। প্রথম 2 দিন এক্সিবিশন রুটিন মাফিক চলছিল। আর তৃতীয় দিন সকাল থেকে সেরকম চাপ ছিল না। সমস্ত জায়গা সিসিটিভি ক্যামেরা দিয়ে চকসি করা ছিল। সেমিনারের শেষে যখন সমস্ত জিনিস আবার দেখে যাঁচ করে ভোল্টে রাখা হচ্ছিল, তখন আধারটি পরীক্ষা করে দেখা গেল যে ওটা অরিজিনাল নয়। দেখতে অরিজিনাল মনে হলেও ওটা লকড়ির উপর ওই রকম রং করা একটা কন্টেনার। সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটে চেক করা হলো, কিন্তু কোথাও কোনো গন্ডগোল তো খুঁজে পাওয়া যায়নি। এবার প্রবীর বলল, তবে এই জিনিসটা গেল কোথায়? তাছাড়া কেউ যদি বাইরের থেকে এরকম জিনিস নিয়ে আসে তাহলে তো সিকিউরিটি চেকিং এর সময় ধরা পড়ে যেত। প্রতাপবাবু বললেন, সেটা আমিও বুঝতে পারছি। তবে ইন্টারন্যাশনাল মার্কেটে জিনিসটার ভ্যালু যথেষ্ট বেশি। কয়েক করোড় তো হবেই। আমি এক্সিবিশনের দায়িত্বে ছিলাম বলে আমার উপর সবথেকে বেশি চার্জ লেগেছে। যতদিন না ওটাকে খুঁজে পাওয়া যায় ততদিন আমি কাজে যোগ দিতে পারবো না, শহর থেকে বেরোতেও পারবো না। এসব শুনে প্রবীরের বেশ খারাপ লাগলো। এমনিতেই প্রতাপবাবুকে ও যথেষ্ট শ্রদ্ধা করে, বেশ জ্ঞানী মানুষ। এরকম মানুষের যদি হেনস্থা হয় তাহলে তো খারাপ লাগবেই। গল্প করতে করতে বেশ রাত হয়ে গেল। দেরি না করে ও উঠে দাঁড়ালো, নমস্কার করে বেরিয়েও এলো। পেছন থেকে প্রতাপবাবু একটি কথাই বললেন, কিছু মানুষ দোষ করতে না চাইলেও দোষী হতে হয়। কথাটার মানে ও তখন বুঝতে পারেনি। এদিকে রাত প্রায় 10টা হয়ে এসেছে। শীতকাল, গলির মুখটা ফাঁকা। অনলাইনে ক্যাব বুক করে জিপিএস লোকেশনটা পাঠিয়ে ও দাঁড়িয়ে আছে। হঠাৎ আননোন নাম্বারে একটি মেসেজ ঢুকলো। ফোনটা খুলে দেখলো তাতে মেসেজ এসেছে ইংরেজিতে লেখা, ডোন্ট গেট ইনভলভড, ইট উইল ব্রিং ডেঞ্জার টু ইয়োর লাইফ। অর্থাৎ সোজা কথায় এ ব্যাপারে জড়িয়ে গেলে ওর ক্ষতি হবে। ও আশেপাশে দেখে নিল কেউ ওকে ফলো করছে কিনা। না, সেরকম কেউ নেই। এদিকে ক্যাব এসে গেছে।
ও উঠে পড়ল। বাড়িতে এসে সকালের তরকারিগুলো গরম করে নিয়ে খেতে বসলো। খাওয়ার পর শুতে যাওয়ার আগে ভাবতে লাগলো, কাদের এমন কাজ হতে পারে যারা আমার ফোন নম্বরও জেনে গেছে। প্রতাপবাবুর মতো লোক এই ঝামেলায় ফেঁসে গেল, আর ও কিছু করবে না। এসব ভাবতে ভাবতে কখন ঘুম ধরে গেছে বুঝতেই পারল না। ভোরের অ্যালার্মটা বাজতেই ঘুমটা ভেঙে গেল। মুখ হাত ধুয়ে ফ্রেশ হতে হতে খবরে কাগজ পৌঁছে গেছে। চা বানিয়ে নিয়ে বসে খবরের কাগজটা পড়তে পড়তে একটা জায়গায় গিয়ে চোখটা আটকে গেল। মিউজিয়ামের প্রত্নতত্ত্ব বিভাগের প্রধানের আত্মহত্যা। খবরটা পড়েই হাত থেকে চায়ের কাপটা পড়ে গেল। প্রায় সঙ্গে সঙ্গে ফোনটাও বেজে উঠল। ওপার থেকে ভারী পুরুষ কণ্ঠে কেউ একজন বলে উঠল, হ্যালো, গুড মর্নিং। আপনি কি প্রবীর ভৌমিক কথা বলছেন? আমি লালবাজার থেকে বলছি। আপনাকে সকাল 10টার মধ্যে একবার থানায় আসতে হবে প্রতাপবাবুর মৃত্যুর ব্যাপারে। ওনার ফ্ল্যাটের ভিজিটিং বুকে শেষ নাম আপনারই পাওয়া গেছে। তাই আপাতত আপনি একজন সাসপেক্ট। আপনি একজন নামী কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তাই অ্যারেস্ট করতে আমরা যাইনি। আর আপনার কোনো প্রপার মোটিভ নেই খুনের ব্যাপারে, তাই আপাতত আপনাকে গ্রেপ্তার করা হবে না। কিছু রুটিন জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে ডাকা হচ্ছে। প্রাথমিক ধাক্কাটা কাটিয়ে ও একটু জলখাবার খেয়ে অফিসে যেতে পারবে না জানিয়ে বেরিয়ে পড়ল। সকাল 9:45টার মধ্যেই ও লালবাজারে পৌঁছে গেল। পরিচয় দিতেই ওকে একটা ঘরে নিয়ে যাওয়া হলো। একটা চেয়ারে বসতে বলা হলো। সামনে একটা টেবিল, টেবিলের অন্যদিকে একজন বেশ দশাসই চেহারার মধ্যবয়স্ক ব্যক্তি। নিজের পরিচয় দিয়ে বললেন, আমার নাম হরিনারায়ণ সেন। আমি এই কেসটা ইনভেস্টিগেট করছি। গতকাল প্রতাপবাবুর সঙ্গে কি কি কথা হয়েছিল তা বিস্তারিতভাবে বলুন। প্রবীর সব বলল। উনি শুনে বললেন, আমিও বুঝেছি চুরি করার বা চুরির সাহায্য করার কোনো ইচ্ছে ওনার ছিল না, যদি না কোনোভাবে ওনাকে ব্ল্যাকমেল করা হয়। এবার প্রবীর ওর ফোনে গতকাল আসা মেসেজটা দেখালো। উনিও দেখলেন, নাম্বারটা ওনার ডায়েরিতে টুকে রাখলেন। বললেন, ঠিক আছে, আপনি আসতে পারেন, তবে আমাকে না জানিয়ে শহর ছেড়ে কোথাও বেরোবেন না। আমি নাম্বারটা সার্চ করে দেখব এটা কোথাকার নাম্বার। আপাতত এই সূত্র ধরেই আমাকে এগোতে হবে। ঠিক আছে, আপনি আসুন। আমার ফোন নাম্বারটা দিয়ে রাখছি, আর কোনো মেসেজ আসলে আমাকে জানাবেন। প্রবীর বাইরে বেরিয়ে এসে ভাবল, ও আজ সারাদিনই ছুটি নিয়েছে, তাই একবার মিউজিয়ামটা ঘুরে এলে হয়। আসলে প্রতাপবাবুর এরকম মৃত্যু ও কোনোভাবেই মেনে নিতে পারছিল না। লালবাজার থেকে মিউজিয়াম প্রায় আধ ঘন্টা সময় লাগলো। মিউজিয়ামের বাইরে কড়া নিরাপত্তা। মনে মনে হাসলো। একটা প্রবাদ ওর মনে পড়ল, চোর পালালে বুদ্ধি বাড়ে। ভেতরে ঢুকতে যাবে, আবার একটা মেসেজ এলো ওর ফোনে। এবার অবশ্য অন্য নম্বর থেকে মেসেজটা এসেছে, ডোন্ট পুট ইওর নোজ। তবু ও ভেতরে ঢুকলো। যেখানে এক্সিবিশন হয়েছিল সেই জায়গাটাতে ডু নট এন্টার লেখা সাইনবোর্ড দেওয়া আছে। এক্সিবিশনের জায়গাটার টেবিলগুলো সেভাবেই রাখা আছে। সিসিটিভি ক্যামেরাগুলোর পজিশন ও ভালো করে দেখে নিল। এমন সময় পিছন থেকে কেউ ওর ঘাড়ে হাত রাখলো। পেছনে ফিরে দেখল হরিনারায়ণ বাবু। বললেন, কি ব্যাপার, চুরির জায়গাটা দেখতে এসেছেন নাকি? প্রবীর একটু ইতস্তত করে বলল, "আহ, আসলে যেখানটা চুরি হয়েছিল তার সামনের দিকে যে সিসিটিভি ক্যামেরাটা আছে
তা থামের আড়ালে ছিল, আর অন্যদিকের ক্যামেরার উল্টো দিকে পিট করে কেউ জিনিস পরিবর্তন করে নিলে খুব একটা বোঝা যাবে না। শুনে হরিনারায়ণবাবু হাসলেন, বললেন, আপনি ঠিকই বলেছেন, ব্যাপারটা আমার মাথায় আগেই এসেছিল, কিন্তু তারপরেই ভাবলাম নকল জিনিসটা ভেতরে নিয়ে ঢুকলো কিভাবে। প্রবীর বলল, জিনিসটা হয়তো এক্সিবিশনের আগে থেকেই এখানে এনে রাখা হয়েছিল। তখন সুরক্ষা ব্যবস্থা অতটা আঁটোসাঁটো ছিল না। হতে পারে ওটা অন্য কোথাও রাখা ছিল। কিন্তু তুমি কি করে বুঝলে? হরিনারায়ণবাবু জিজ্ঞেস করলেন। প্রবীর বলল, একটা জিনিস লক্ষ্য করুন, বাথরুমের রাস্তার দিকে কোনো সিসিটিভি ক্যামেরা লাগানো নেই, আর বাথরুমের ভেতরে তো আর সিসিটিভি ক্যামেরা থাকে না, তাই ওখান থেকে ওটা আনা সহজ। চলুন বাথরুমের ভেতরে একবার দেখা যাক। হরিনারায়ণবাবু কি মনে করে বললেন, আপনার সাহায্যে কেসটা যদি একটু তাড়াতাড়ি সলভ হয়ে যায় তাহলে তো ভালোই হবে। পাশের বাথরুমের দুটো কোমোটের সিস্টার্ন বক্সগুলো খুলে দেখা হলো, যার একটার ভেতরে একটা জিপ প্যাকেটের পলিথিন। হয়তো নকল পাত্রটাকে সিস্টার্নের জল থেকে বাঁচানোর জন্য পলিপেপারে জড়ানো ছিল। ওটা বের করে নিয়ে আবার রেখে দেওয়া হয়েছে। হরিনারায়ণবাবু বললেন, কিন্তু এখনো তো সেই একই প্রশ্ন, ওটা ভেতরে আসলো কি করে? ওপরের ঘুলঘুলির দিকে দেখালো, বলল, এগজস্ট ফ্যান লাগানো আছে ঠিকই, তবে ভালো করে দেখলে বোঝা যায় একটা এগজস্ট ফ্যানের বসানোটা একটু ট্যারচা মতো। কনস্টেবলকে বলে একটা সিঁড়ি আনানো হলো। ও ওপরে উঠে দেখে বলল, স্যার, এই ফ্যানটা মনে হয় খোলা হয়েছিল। ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে দিয়ে ওখানে কোনো হাতের ছাপ আছে কিনা দেখে নিতে হবে। দুপুর হয়ে গেছে, এবার লাঞ্চটা সারতে হবে। দুজনে পাশের একটা হোটেলে লাঞ্চ করতে বসলো। খেতে খেতে প্রবীর সকালের দ্বিতীয় মেসেজটা দেখালো। হঠাৎ হরিনারায়ণবাবুর ফোনটা বেজে উঠল। অন্য দিক থেকে কথা শোনা যাচ্ছে না, উনি শুধু বললেন, ভালো কথা, আপনার অপরিচিত ব্যক্তির ট্রেস পাওয়া গেছে। যেদিন আপনি প্রতাপবাবুর ফ্ল্যাটে ছিলেন তার বেসমেন্ট থেকে মেসেজ পাঠিয়েছিল। আমার মনে হয় সে আপনার আশেপাশেই আছে। খাওয়ার পর দুজনে বেরিয়ে এলো। হরিনারায়ণবাবু বললেন, আমি আগের দিন বাথরুমের পেছনের দিকটা দেখেছিলাম, দেখে বুঝলাম ওদিকটায় জঙ্গল, কেউ খুব একটা যায় না। আর তাছাড়া সিসিটিভি ক্যামেরা লাগানো থাকলেও জঙ্গলের জন্য ওই দিকটা ভালোভাবে দেখা যায় না। যেটুকু বুঝলাম, চোর এক্সিবিশনের আগে কোনো একদিন রাতে উপরের ঘুলঘুলি খুলে ভেতরে ঢুকে সিস্টান বক্সের ভেতরে নকল আধারটা ঢুকিয়ে দিয়ে যায়। তারপর সে বা তার শাগরেদ এক্সিবিশনের দিন ওটা নিয়ে কোনো সুযোগ পেয়ে আসলটার সঙ্গে চেঞ্জ করে আবার বাথরুমের সিস্টান বক্সে রেখে দেয়। পরে আবার ওইখান থেকে ওরা নিয়ে নেয়। এখন সমস্যা হলো, ইন্ডিয়ান বুদ্ধিজম ট্রাস্ট থেকে সরকারের উপর ওটা উদ্ধারের জন্য চাপ দেওয়া হচ্ছে। পক্ষান্তরে আমাদের উপরেও চাপ রয়েছে। 3 দিনের মধ্যে পুলিশ ওটা উদ্ধার করতে না পারলে সিবিআই ও ইন্টারপোলকে খবর দেওয়া হবে। দেখা যাক কি হয়। প্রবীর যথেষ্ট চিন্তিত হলো। এমনিতেই প্রতাপবাবুর মৃত্যু ওকে যথেষ্ট নাড়িয়ে দিয়েছে। উনি কি কোনোভাবে জানতেন চুরির ব্যাপারে? বিশেষ করে বেরিয়ে আসার সময় ওনার কথা শুনে মনে হলো উনি কোনোভাবে চুরির ব্যাপারটা জানতেন। দুপুরে বাসায় এসে একটু শুয়ে পড়েছিল প্রবীর। হঠাৎ কলিং বেলের শব্দে ঘুমটা ভেঙে গেল। দরজা খুলতেই মুখে ঢাকা টুপি পরা দুজন লোক ঘরে ঢুকলো। একজন রিভলভার বার করলো, আরেকজন ওকে একটা চেয়ারের সঙ্গে পিচমোড়া করে বেঁধে দিল। ওর মুখে রুমাল বেঁধে দিয়ে রিভলভার ওর মাথায় ঠেকিয়ে রাখলো। নিজের মাস্ক কিছুটা তুলে সিগারেট ধরালো। এক মুখ ধোঁয়া
ওর মুখের উপর ছেড়ে দিয়ে বলল, রে, বড় গোয়েন্দা হয়েছিস না? আর যদি এ বিষয়ে নাক গলাস, দেব মাথার খুলি উড়িয়ে। এই, ওকে ভালো করে ধরতো। এ কথা বলেই রিভলভারের বাঁট দিয়ে মাথায় জোরে আঘাত করল। তারপরে ওর সামনে সব অন্ধকার। চোখ মেলতে দেখল হরিনারায়ণবাবু ওর চোখে মুখে জল ছেটাচ্ছেন। প্রবীরের মাথায় পট্টি বাঁধা, মাথাটা বেশ ব্যথা করছে। হাতের ইশারায় হরিনারায়ণবাবু প্রবীরকে কথা বলতে না বললেন। চিন্তা করো না, তেমন কিছু হয়নি। একজন কালপ্রিট ধরা পড়েছে। তোমার কাছে আসা দুটো মেসেজ তোমার আশেপাশে থাকা কেউ পাঠিয়েছে জেনে দুজন কনস্টেবলকে সাদা পোশাকে তোমার কাছাকাছি থাকতে বলি। দুপুরে তুমি বাড়ি ঢোকার পর দুজন লোক দারোয়ানকে বলে ওরা জলকলের মিস্ত্রি। তারপর তোমার ফ্ল্যাটে ঢোকে, তোমার এই অবস্থা করে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়ার প্ল্যান করছিল। আমার দুজন কনস্টেবল আমাকে খবর দেয় ও তাদের ধরতে যায়। একজনকে ধরতে পারলেও আর একজন পালিয়ে যায়। আমি এসে আচ্ছা করে রগড়ে দিতে কথা বেরোয়। এই দুজনের পাণ্ডা হলো প্রতাপবাবুর গুণধর ভাইপো বীরেন্দ্র যাদব। জুয়া খেলে, নেশা করে, অনেক টাকা ওড়ায়। তারপর নিজের সাগরেদদের সঙ্গে নিজেকে কিডন্যাপের প্ল্যান করে। প্রতাপবাবুকে ফোন করে বলে এক্সিবিশনের দিন যখন আসলের সঙ্গে নকল আধারটা বদল হবে তার আগে যেন কাঁচের বাক্সের অটোমেটিক দরজাটা 5 মিনিটের জন্য খুলে দেয়। যেহেতু প্রতাপবাবুর কাছেই অটোমেটিক দরজার অ্যাক্সেস ছিল তাই অসুবিধে হয়নি। সেই ফাঁকে জিনিসটা পরিবর্তিত হয়ে চুরি হয়ে যায়। বীরেন্দ্রর সাগরেদকে ধরা গেলেও বীরেন্দ্র নিখোঁজ। আমাকে আজই বেরিয়ে যেতে হবে। বেটা কদ্দূর যাবে? তবে আপনি কি কোনোভাবে তার মুখ দেখতে পেয়েছিলেন? প্রবীর মনে করার চেষ্টা করল সিগারেট ধরানোর সময় লোকটা কিছুটা মাস্ক ওপরে তুলেছিল। তখন দেখেছিল লোকটার চোয়ালে একটা কাটা দাগ আছে। প্রবীর ঠিক করল ও সঙ্গে যাবে, দেখে ঠিক চিনতে পারবে। এতক্ষণে প্রবীর ওকে বলা প্রতাপবাবুর শেষ কথাগুলোর মানে বুঝতে পারল। হরিনারায়ণবাবুর প্রথমে ইচ্ছে না থাকলেও মনে মনে ভাবলেন ছেলেটার বুদ্ধি আছে, নিয়ে গেলে বীরেন্দ্রকে খুঁজে পেতে সুবিধে হবে। বিকেলবেলা জিপিএস সিগন্যাল দেখে বোঝা গেল বীরেন্দ্রর ফোন এখন আসামে আছে। নতুন সিম নিলেও ফোনের ইএমইআই নম্বর থেকে জিপিএস ট্র্যাক করা যায়। বিকেলে হরিনারায়ণবাবু ফোন করলেন। প্রবীর, তুমি রেডি থাকো। আজকেরই ভোরের ফ্লাইট আসামের লীলাবাড়িতে যেতে হবে। ওখান থেকে অরুণাচল প্রদেশ। আমার মনে হয় অরুণাচল থেকে জিনিসটা কোনোভাবে চীনে পাচার করার চেষ্টা করবে ওরা, কারণ কিছু জায়গায় সীমান্ত পাহারা অতটা আঁটোসাঁটো নয়। আমার কাছে খবর আছে চীনের কিছু লোক এই পাচারকাণ্ডের সঙ্গে যুক্ত। প্রবীর সন্ধ্যের মধ্যেই অফিস থেকে এসে রেডি হয়ে গেল। বাইরে থেকেই খাবার খেয়ে এসে তাড়াতাড়ি শুয়ে পড়ল। ভালো ঘুম হলো না। সকাল 6:30 ফ্লাইট, রাত্রি 1:30টার মধ্যে বেরিয়ে পড়তে হবে। ক্যাব বুক করে নিল। 1টার মধ্যেই ও বেরিয়ে পড়ল। ছোট প্লেন, মাত্র 45 জন প্যাসেঞ্জার। একমাত্র এলিয়েন্স এয়ারের একটাই ফ্লাইট যায়। অরুণাচল প্রদেশের নিজস্ব কোনো এয়ারপোর্ট নেই, তাই আসামে লীলাবাড়ি থেকেই ওখানে ঢুকতে হয়। 2 ঘন্টার মধ্যেই ওরা পৌঁছে গেল। লীলাবাড়ি থেকে ট্যাক্সি করে অরুণাচলের রাজধানী ইটানগর পৌঁছাতে 3 ঘন্টা মতো লেগে গেল। ইটানগর এমন কিছু বড় শহর নয়। রাস্তার দুধারে দোকান, সবজি বাজার, অটো স্ট্যান্ড আর একটা বড় রামকৃষ্ণ মিশন আশ্রম। তবে শহরের বাইরে অবশ্য অনেক কিছু দেখার আছে, যেমন মিউজিয়াম, পার্ক, আর আছে বিখ্যাত ইটা ফোর্ট। এসব দেখার সময় নেই ওদের। এখানকার পুলিশ স্টেশনে আগে জানানো ছিল, স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গেই
ইন্সপেক্টর তাগিন বোরা ওদের স্বাগত জানালো। বলল, চলুন, আপনাদের এক্ষুনি বর্ডারের দিকে যেতে হবে। মোটামুটি 6 ঘন্টার রাস্তা। একটা আসাম রেজিস্টার্ড গাড়ি 300 হয়ে নামসি ক্রস করেছে। পথে দুটো চেক পয়েন্ট ছিল। ওদিকে রাতে চেক পয়েন্টে কম পুলিশ থাকে। নামসি থেকে একটু দূরেই ভারতের শেষ গ্রাম কাহো, তারপরেই চীনের বর্ডার শুরু। ওদিকটায় ঘন জঙ্গল, তাই সব জায়গায় বিএসএফ নেই। তাড়াতাড়ি এদের ধরতে না পারলে বস্তুটা পাচার হয়ে যেতে পারে। এসব কথা বলতে বলতে একটা ফোন এলে তাগিন ফোন তুলে তাদের ভাষায় কিছু বলল। তারপর ওদের বলল, নামসির পর ভারতীয় মোবাইল টাওয়ার আর ধরা দেয় না। যারা ওদিকটায় থাকে তারা ইন্টারন্যাশনাল রোমিং প্যাক ভরে নিয়ে চীনের মোবাইল টাওয়ারের সিগন্যালে কথা বলে। সেই সুযোগে ভারত থেকে অনেক জিনিস পাচার হয়ে যায়। জিপিএস ট্র্যাক করা সম্ভব হয় না, তাই এদিকে ভারতের অংশ হলেও পাচার নিয়ন্ত্রণ করা খুব সমস্যা। ভেলংয়ের কাছে একটা ফাঁকা টাটা সুমো দেখা গেছে। মনে হয় ওখান থেকেই ওরা গাড়ি থেকে নেমে গেল। সন্ধে হয়ে আসছে। আজ রাতটা নামসি পুলিশ স্টেশনেই থাকার ব্যবস্থা হলো। এদিকে ওপর মহল থেকে চাপ আসছে। কালকের মধ্যে দোষী ধরা না পড়লে কেসটা ইন্টারপোলের হাতে চলে যাবে। এখানে বিএসএফের সঙ্গে ইন্দো চায়না বর্ডার সিকিউরিটি ফোর্সের ক্যাম্প যথেষ্ট বেশি, কিন্তু জঙ্গলের ভেতরে ঢুকে পড়লে ওদের খুঁজে পাওয়া খুব মুশকিল। রাতটা ওরা পুলিশ স্টেশনেই থাকবে ঠিক করলো। ভোরের দিকে তাগিন ওদের জাগিয়ে দিল। তাড়াতাড়ি মুখ হাত ধুয়ে কিছু খেয়ে বেরিয়ে পড়তে হবে। 2 ঘন্টার মধ্যে ওরা জায়গাটায় পৌঁছে গেল। রাস্তা খারাপ হলেও দুদিকে পাহাড়, ঘাসে ভরা উপত্যকা, পাশে লোহিত নদী বয়ে চলেছে। দুদিনের ক্লান্তি যেন এইসব দৃশ্য দেখতে দেখতে কমে গেছে। কিছুক্ষণ পর ওরা সেই গাড়িটার কাছে এলো। রাস্তার এক ধারে কাত করে রাখা, ভেতরে কেউ নেই। গাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কিছুই পাওয়া গেল না। হঠাৎ কি মনে হতে প্রবীর গাড়ির গ্লোভ বক্সটা খুলল। একটা লাইটার। সেদিন ফ্ল্যাটের ভেতরে এসে এটা দিয়েই বীরেন্দ্র সিগারেট ধরিয়েছিল। গাড়িটা এখানেই ফেলে রেখে জঙ্গলের রাস্তা ধরেছে। রাস্তা ঢালু হয়ে নেমে গিয়ে জঙ্গল শুরু হয়েছে। আর 8 কিলোমিটার পরেই চীনের বর্ডার শুরু। বাইনোকুলার দিয়ে দেখলে দূরে চীনের ঘরবাড়ি দেখা যায়। মোবাইল টাওয়ারও আছে। ওদিকটায় সমতল উপত্যকা মতো। রাতের মধ্যেই ওরা বর্ডার ক্রস করতে পারে, তাই যা করার দিনের বেলাতেই করতে হবে। বিএসএফের সঙ্গে যোগাযোগ করে তাদের সব কিছু বলা হলো। সার্চ পার্টি তার কাজ শুরু করলো। ওরা সেনা ক্যাম্পে ঢুকে দুপুরের লাঞ্চটা সেরে নিল। বিকেলে খবর পেল সীমান্তের ঠিক আগে 2 জন লোক ধরা পড়েছে। ওরা জঙ্গলের মধ্যে বসে কী সব ভুলভাল বকছিল। ঘণ্টাখানেকের মধ্যে ওদের ক্যাম্পে নিয়ে আসা হলো। একজনকে দেখেই প্রবীর চিনতে পারল, বীরেন্দ্র। চোয়ালে একটা কাটা দাগ। প্রবীর এগিয়ে এসে ঠাস করে ওর গালে একটা চড় মারল। টাকার জন্য নিজের কাকাকে চুরির দায়ে ফাঁসাতে ওর লজ্জা করল না? এদিকে ওদের দুজনকেই অপ্রকৃতস্থ বলে মনে হলো। বিড়বিড় করে কি সব বলছে। এখানকার জঙ্গলের মধ্যে অনেক রকমের মাশরুম পাওয়া যায়। তার মধ্যে কিছু মাশরুম খাওয়া যায়, আবার কিছু মাশরুম বিষাক্ত। যেমন অ্যামানিটা, জাইলেরিয়া গোত্রের মাশরুম খেলে নার্ভের রোগ দেখা যেতে পারে। এগুলো দেখতে সাধারণ মাশরুমের মতো বলে এরা খিদের চোটে তাই খেয়ে নিয়েছিল। তারপরই এই দুরবস্থা। ওদের সঙ্গে একটা কাঠের বাক্স পাওয়া গেল। ওটা খুলতেই ভেতরে আধার পাত্রটা পাওয়া গেল, যার গায়ে ব্রহ্মলিপিতে খোদাই করে লেখা। পাত্রটি গোলাকার, ওপরের দিকে সূচালো আর গায়ে কারুকার্য করা। ওটার ঢাকনা খুলতেই ভেতরে আরেকটি ছোট গোলাকার পাত্র পাওয়া গেল। সেটা খুলতেই দেখা গেল ভেতরে 2টি হাড়, একটি দাঁত ও কিছু ছাই। প্রবীর বলল, এটা বেশিক্ষণ খুলে না রাখাই ভালো। আধারটি বন্ধ করে আবার বাক্সে ঢোকানো হলো। ও ভাবল,
বৌদ্ধদেবের অবশেষ হয়তো নিজেই চীনে যেতে চায়নি, তাই হয়তো ওদের এভাবেই থামিয়ে দিয়েছেন। তা না হলে এতক্ষণে বাইরে পাচার হয়ে যেত। মনে মনে একবার বলে নিল, বুদ্ধং শরণং গচ্ছামি। শেষ হলো গল্প মিউজিয়ামে চুরি। গল্পটি ভালো লাগলে আর এরকম আরও গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।